হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের অভিযোজন ও অভিব্যক্তি চ্যাপ্টার থেকে 2 ও 3 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর বাইরে বলতে পারি যে আর কোনো প্রশ্ন হবেই না বা আসবেই না। তাই এই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেকখানি উপকারে আসবে। দেখো, প্রথম প্রশ্ন 2 নম্বরের, হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু ঝোল বলতে কি বোঝায়? দেখো, বিজ্ঞানী জে.এস. হ্যালডেনের মতে আদিম পৃথিবীতে উত্তপ্ত সমুদ্রের জলে বিভিন্ন সরল ও জটিল জৈব যৌগ যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, শর্করা, পিউরিন, পিরিমিডিন ইত্যাদি মিলিত হয়ে একটি পুষ্টি সমৃদ্ধ ঘন তরল মিশ্রণ তৈরি করেছিল। বিজ্ঞানী হ্যালডেন আদি সমুদ্রের এই তরল মিশ্রণকে তপ্ত লঘু বা হট ডাইলিউট স্যুপ বলে অভিহিত করেছেন। এখান থেকেই প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল। দেখো, অত্যন্ত সহজভাবে লেখা আছে প্রত্যেকটা প্রশ্ন। তোমরা পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখো শেষ পর্যন্ত। এবং বলে রাখি, এই স্টাডি ম্যাটেরিয়ালটি তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং আরও বলে রাখি যে আমাদের জীবনবিজ্ঞানের দশম শ্রেণীর সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। কোয়াসারভেট কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এর গুরুত্ব লেখো। দেখো উত্তর, বিজ্ঞানী ওপারিনের মতে আদি সমুদ্রের উত্তপ্ত তরলে বা হট ডাইলিউট স্যুপ থাকা প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট পরস্পরের আকর্ষিত হয়ে যে বৃহৎ কলয়েড বিন্দু গঠন করেছিল তাকে কোয়াসারভেট বলে। যেমন গুরুত্ব, লিপিড আবরণী বেষ্টিত এই কোয়াসারভেটের সঙ্গেই পরবর্তীকালে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম আদিকোষ বা প্রোটোসোল গঠিত হয়েছিল। দেখো, এটা শর্ট কোশ্চেন আসতে পারে যে আদি কোষ বা অপর নাম কি, ওটা উত্তর হবে প্রোটোসোল। পরের প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি এবং উৎপন্ন দুটি জৈব যৌগের নাম লেখো। স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে আদিম পৃথিবীতে জীবনের রাসায়নিক উৎপত্তি প্রমাণের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং গ্যাস 2:2:1 অনুপাতে ব্যবহার করেছিলেন। উৎপন্ন দুটি জৈব যৌগ গ্লাইসিন ও অ্যালানিন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড। ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটি সংক্ষেপে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিজ্ঞানী ল্যামার্কের মতে কোনো জীব তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যদি কোনো নির্দিষ্ট অঙ্গ অনবরত ব্যবহার করে বা ক্রমাগত ব্যবহার করে, তবে সেই অঙ্গটি সুগঠিত এবং সরল হয়ে ওঠে। পক্ষান্তরে কোনো অঙ্গ দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকলে সেটি নিষ্ক্রিয় বা ভেস্টিজিয়াল অঙ্গে পরিণত হয় এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। এটাই ল্যামার্কের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নাও। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? এটাও ল্যামার্কের মতবাদ। দেখে নাও কাকে বলে। বিজ্ঞানী ল্যামার্কের মতে পরিবেশের প্রভাবে বা অঙ্গের ব্যবহার ও অব্যবহারের ফলে জীবদ্দশায় কোনো জীব যে সমস্ত নতুন বৈশিষ্ট্য অর্জন করে সেগুলি জননকোষের মাধ্যমে পরবর্তী প্রজন্মের অপত্য জীবে সঞ্চারিত হয়। একেই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলা হয়। পরের প্রশ্ন, ডারউইনের মতে জীবন সংগ্রাম কাকে বলে, কয় প্রকার ও কী কী? ডারউইনের মতে জ্যামিতিক ও গাণিতিক হারে জীব সংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্য এবং বাসস্থান সীমিত থাকায় জীবদের বেঁচে থাকার জন্য তীব্র প্রতিযোগিতার নামতে হয়। এই জীবন সংগ্রাম 3 প্রকার। অন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ একই প্রজাতির নিজস্ব সদস্যদের মধ্যে সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম, ভিন্ন ভিন্ন প্রজাতির জীবদের মধ্যে সংগ্রাম। এবং পরিবেশের সাথে সংগ্রাম, খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম। এই 3 প্রকার সংগ্রাম। তোরা এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর দেওয়া হয়, ভালো করে মনে করে নাও। প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন বলতে ডারউইন কি বুঝিয়েছেন? ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবদের মধ্যে যে সমস্ত জীবের দেহে পরিবেশের অনুকূল ও জীবন ধারণের উপযোগী কোনো জীবনদায়ী ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, প্রকৃতি কেবল তাদেরই বেঁচে থাকার জন্য নির্বাচন করে। একেই প্রাকৃতিক নির্বাচন বলা হয়। সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান কাকে বলে?
উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা, একদম মাস্ট, এই চ্যাপ্টারের সবথেকে কমন প্রশ্ন, সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। যেসব অঙ্গের উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন এক কিন্তু পরিবেশের প্রভাবে তাদের বাহ্যিক কাজ আলাদা তাদের সমসংস্থ বা হ্যামোলোগাস অঙ্গ বলে। যেমন উদাহরণ, তিমির ফ্লিপার, পাখির ডানা, ঘোড়ার অগ্রপথ এবং মানুষের হাত। তার উদাহরণগুলো ভালো করে দেখে নাও, কারণ এইখান থেকে শর্ট কোশ্চেন থাকে। এদের সবগুলোই গঠনগতভাবে হিউমেরাস, রেডিয়াস এবং আলনা নিয়ে গঠিত, কিন্তু কাজ ভিন্ন। সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালগাস অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব অঙ্গের উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন সম্পূর্ণ আলাদা কিন্তু বাহ্যিক পরিবেশের প্রভাবে তারা একই রকমের কাজ করে তাদের সমবৃত্তীয় বা হোমোলোগাস, অ্যানালগাস অঙ্গ বলে। যেমন পতঙ্গের ডানা এবং পাখির ডানা উভয়ই ওড়ার কাজ করে, কিন্তু এদের গঠন সম্পূর্ণ আলাদা। পরের প্রশ্ন দেখো, নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ কি? মানুষের দেহ থেকে এর দুটি উদাহরণ দাও। পূর্বপুরুষদের দেহে যেসব অঙ্গ একসময় সক্রিয় এবং সুগঠিত ছিল কিন্তু পরবর্তীকালে পরিবেশের পরিবর্তনের এবং কার্যকারিতা হারিয়ে অপত্য জীবে সেগুলি ছোট এবং অকেজ অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলে। যেমন মানুষের ক্ষুদ্রান্তের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স এবং চোখের কোণে নিকটেটিং পর্দা। এছাড়া তোমরা মেরুদণ্ডের নিচে কক্সিসও বলতে পারো। অপসারী ও অভিসারী বিবর্তন বলতে কী বোঝায়? এটা গুরুত্বপূর্ণ। অপসারী বিবর্তন একজাতীয় পূর্বপুরুষ থেকে উৎপন্ন জীবদের বিভিন্ন পরিবেশের অভিযোজনের কারণে যখন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় যা সমসমস্ত অঙ্গ দ্বারা প্রমাণিত, এদের অপসারী বিবর্তন বলে। আবার অভিসারী বিবর্তন ভিন্ন জাতের পূর্বপুরুষ থেকে আসা জীবেরা একই পরিবেশে থাকার কারণে যখন তাদের মধ্যে একই ধরনের কার্যকরী বৈশিষ্ট্যের মিল দেখা যায় যা সমবৃত্তির অঙ্গ দ্বারা প্রমাণিত, তাদের অভিসারী বিবর্তন বলা হয়। দেখো পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে ইওহিপ্পাস ও ইকুয়াসের দুটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো ইওহিপ্পাস যেটা প্রাচীনতম ঘোড়া, এদের আকার শিয়ালের মতো ছোট ছিল এবং অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল। ইকুয়াস আধুনিক ঘোড়া, এদের আকার বর্তমান ঘোড়ার মতো বৃহৎ অর্থাৎ 5 ফুট এবং এদের দুই পদেই কেবল মাত্র তৃতীয় আঙুলটি খুরযুক্ত অবস্থায় বর্তমানে আছে। আর্কিওপ্টেরিক্সকে সংযোগকারী জীব বা মিসিং লিঙ্ক বলা হয় কেন? আর্কিওপ্টেরিক্স জীবাশ্ম পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এদের দেহে সরীসৃপের মতো দাঁত ও বড় লেজ ছিল, আবার পাখিদের মতো ডানা ও পালকও ছিল। অর্থাৎ সরীসৃপ ও পক্ষী এই দুই শ্রেণীর বৈশিষ্ট্য একসাথে থাকায় একে সংযোগকারী জীব বা মিসিং লিঙ্ক বলা হয়। পর্ণকাণ্ড বা ফিলোতিল কি? এর কাজ লেখো। দেখো উত্তর কি লেখা আছে, ক্যাকটাস জাতীয় মরু উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার সালোকসংশ্লেষ করার জন্য এদের কাণ্ডটি চ্যাপ্টা, সবুজ এবং রসালো পাতায় রূপান্তরিত হয়। একে পর্ণকাণ্ড বলে। এটি উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে এবং জল সঞ্চয় করে রাখতে সাহায্য করে। দেখো তোমাদের জন্য প্রায় একই একটা ভিডিওতেই এই অধ্যায়ের সমস্ত 2-3 নাম্বারের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এর বাইরে আশা করি একটা প্রশ্ন আসবে না, আমরা এটা বলতে পারি। তাই ভিডিওটা তোমরা ভালো করে দেখো একদম কমপ্লিট প্রিপারেশনের জন্য। ক্যাকটাসের মরুজ অভিযোজনে কিউটিকল এবং পত্ররন্ধ্রের ভূমিকা কী? উত্তর হলো, ক্যাকটাসের ত্বকে পুরু মোমের মতো কিউটিকলের আস্তরণ থাকে এবং এদের পত্ররন্ধ্রগুলি ত্বকের অনেক গভীরে লুকানো থাকে। এই দুটি বৈশিষ্ট্যের কারণে মরুভূমির প্রচণ্ড গরমেও ক্যাকটাসের দেহ থেকে বাষ্পমোচন বা জলের অপচয় প্রায় বন্ধ থাকে। রুই মাছের পটকার অগ্র ও পশ্চাৎ প্রকোষ্ঠের কাজ লেখো। অগ্র প্রকোষ্ঠের কাজ, এতে থাকা রেড গ্রন্থি রক্ত থেকে অক্সিজেন গ্যাস তৈরি করে পটকা ফুলিয়ে দেয়, যা মাছকে জলে ভাসতে সাহায্য করে। পশ্চাৎ প্রকোষ্ঠের কাজ, এতে থাকা রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক উৎপন্ন গ্যাস শোষণ করে নেয়, যার ফলে পটকাটি চুপসে যায় এবং মাছ জলে ডুবে যেতে পারে। দেখো পরের প্রশ্ন, পায়রার বায়ুথলি বা এয়ার স্যাকের দুটি অভিযোজনগত গুরুত্ব লেখো। পায়রার ফুসফুসের সাথে যুক্ত 9টি বায়ুথলি। এর গুরুত্ব হলো, ওড়ার সময় পায়রার আপেক্ষিক ওজন কমিয়ে দেহকে হালকা করতে সাহায্য করে, ডানায় অনবরত সঞ্চালনের জন্য ওড়ার সময় ফুসফুসে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে।
নিউ মেটাফোর বা শ্বাসমূল কি? সুন্দরী গাছে এটি কেন দেখা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। সুন্দরবনের লবণাক্ত কর্দমাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, তাই সুন্দরী উদ্ভিদের কিছু শাখা মূল অভিকর্ষের বিপরীতে অর্থাৎ মাটির ওপরে খাড়াভাবে উঠে আসে। এদের শ্বাসমূল বা নিউ মেটাফোর বলে। এর সাহায্যে উদ্ভিদ সরাসরি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করতে পারে। পরের প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও। উটের লোহিত রক্তকণিকার আরবিসির দুটি বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত হওয়ায় জলশূন্যতার কারণে রক্ত ঘন হয়ে গেলেও রক্ত বাহের মধ্য দিয়ে সহজে প্রবাহিত হতে পারে। উটের আরবিসি নিজের আয়তনের তুলনায় প্রায় 240% বেশি জল শোষণ করে অনায়াসে ফুলে উঠতে পারে, যা অতিরিক্ত জলপানও ফেটে যায় না। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা কিভাবে পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেদের চিকিৎসা করে? শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে বা অসুস্থ বোধ করলে জঙ্গল থেকে খুঁজে খুঁজে অ্যাসপেলিয়া নামক এক প্রকার ভেষজ উদ্ভিদের পাতা চিবিয়ে খায়। এই পাতার ঔষধি গুণ তাদের রোগ নিরাময়ে সাহায্য করে। সুন্দরী গাছে শ্বাসমূল বা নিউ মেটাফোর কেন তৈরি হয়? দেখো, সুন্দরী গাছ সুন্দরবনের লবণাক্ত কর্দমাক্ত মাটিতে জন্মায়, যেখানে মাটির নিচে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, তাই শ্বাসকার্য চালানোর জন্য এদের কিছু শাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে খাড়াভাবে উঠে আসে। এদের শ্বাসমূল বলে। মৌমাছির ওয়াগল নৃত্য ও চক্রাকার নৃত্যের মধ্যে পার্থক্য কি? দেখো উত্তর, খাদ্যের উৎস মৌচাকের থেকে 100 মিটারের মধ্যে থাকলে শ্রমিক মৌমাছিরা বৃত্তাকারে ঘোরে, একে চক্রাকার নৃত্য বলে। আর খাদ্যের উৎস 100 মিটারের বেশি দূরে থাকলে মৌমাছিরা ইংরেজি 8 অক্ষরের মতো বিশেষ ভঙ্গিতে কোমর দুলিয়ে নৃত্য করে, এদের ওয়াগল নৃত্য বলে। দেখো, পরের যে এই অধ্যায় থেকে 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের পড়তে হবে এখানে দেওয়া আছে। প্রায় সবকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবেই না, তাই তোমরা ভিডিওটা একদম ভালো করে দেখো। দরকার হলে লিঙ্ক থেকে এটা ডাউনলোড বা কপি করে নিয়ে তোমরা বাড়িতে পড়তে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, ওপারিন ও হ্যালডেনের রাসায়নিক বিবর্তনবাদের প্রধান 3টি পর্যায় সংক্ষেপে আলোচনা করো। জীবনের রাসায়নিক উৎপত্তির প্রধান 3টি পর্যায় হলো: 1. সরল জৈব যৌগের উৎপত্তি। আদি পৃথিবীর উত্তপ্ত অবস্থায় মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প অতিবেগুনি রশ্মি ও বজ্রপাতের প্রভাবে বিক্রিয়া করে সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডে তৈরি করে। দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় পদক পর্যায় জটিল জৈব যৌগের উৎপত্তি। এই সরল যৌগগুলি সমুদ্রের তপ্ত জলে মিশ্রিত হয়ে দীর্ঘ শৃঙ্খলযুক্ত প্রোটিন, পলিস্যাকারাইড এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ এবং ডিএনএ গঠন করে। তবে তৃতীয় পর্যায় কোয়াসার্ভেট ও প্রোটোবায়ন্টের সৃষ্টি। জটিল প্রোটিনের ও লিপিড একত্রিত হয়ে কলোয়েড কণা বা কোয়াসার্ভেট গঠন করে। একে পরবর্তীকালে নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে প্রথম আদি কোষ বা প্রোটোবায়ন্ট তৈরি হয়। দেখো, পরের প্রশ্ন, ল্যামার্কের বিবর্তনবাদের মূল ত্রুটিগুলি কি কি? ভাইসম্যান কিভাবে এটি ভুল প্রমাণ করেন? ল্যামার্কবাদের মূল ত্রুটি: ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্য বংশ অনুসরণ করে, কিন্তু আধুনিক বিজ্ঞান বলে পরিবেশের প্রভাবে জীবদের দেহকোষে ঘটা কোনো পরিবর্তন পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় না, কেবল জননকোষের জিনের পরিবর্তনই বংশ অনুসরণ করে। ভাইসম্যানের পরীক্ষা, দেখো কি লেখা আছে, বিজ্ঞানী অগাস্ট ভাইসম্যান টানা 22 জনু ধরে ইঁদুরের লেজ কেটে পরীক্ষা করেন যে 23 নম্বর প্রজন্মেও কোনো লেজহীন ইঁদুর জন্মায়নি। এর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে দেহকোষে অর্জিত বৈশিষ্ট্য বংশ অনুসরণ করে না এবং ল্যামার্কের তত্ত্বটি ভুল প্রমাণিত হয়। দেখো, পরের প্রশ্ন, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতম উদ্বর্তন এবং নতুন প্রজাতির সৃষ্টি কীভাবে ঘটে ব্যাখ্যা করো। দুটো পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে পয়েন্টগুলো মুখস্থ করো। যোগ্যতম উদ্বর্তন অর্থাৎ সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবদের মধ্যে যাদের দেহে অনুকূল প্রকরণ বা ভেদ দেখা দেয় তারা পরিবেশের সাথে সহজে মানিয়ে নেয় এবং জীবন সংগ্রামে জয়ী হয়। এই অনুকূল পরিবর্তনযুক্ত জীবদের টিকে থাকাকেই যোগ্যতম উদ্বর্তন বলা হয়। নতুন প্রজাতির সৃষ্টি।
এই অনুকূল প্রকরণগুলি বংশানুক্রমিকভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে থাকে। যুগের পর যুগ ধরে ছোট ছোট পরিবর্তনগুলি পুঞ্জীভূত হতে হতে একসময় অপত্য জীবটি তার আদি পূর্বপুরুষ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে তিনটি প্রধান পার্থক্য আলোচনা করো। দেখো, ল্যামার্কবাদের মতবাদটি প্রধানত অঙ্গের ব্যবহার এবং অব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ডারউইনের মতবাদটি প্রধানত জীবন সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ল্যামার্কের মতে পরিবেশের পরিবর্তনের কারণে জীবদেহে প্রয়োজন অনুসারে নতুন প্রকরণ বা বৈশিষ্ট্যের উৎপত্তি ঘটে। আবার ডারউইনের মতে প্রকরণ বা ভেদ জীবদেহের স্বতঃস্ফূর্তভাবেই আগে থেকে উপস্থিত থাকে, পরিবেশ একে তৈরি করে না। ল্যামার্কের মতে উদাহরণস্বরূপ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য প্রতিনিয়ত গলা বাড়ানোর ফলে ছোট গলার জিরাফ থেকে বর্তমানে লম্বা গলার জিরাফের উৎপত্তি হয়েছে। আবার ডারউইনের মতে প্রকৃতিতে লম্বা ও ছোট উভয় গলার জিরাফই ছিল। খাদ্য সংকটের সময় লম্বা গলার জিরাফরা প্রাকৃতিক নির্বাচনে জয়ী হয়ে বেঁচে থাকে এবং ছোট গলার জিরাফরা বিলুপ্ত হয়ে যায়। অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি বায়োজেনেটিক সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো, মাছ, উভচর যেমন ব্যাঙ, সরীসৃপ এবং পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণের প্রাথমিক স্তরগুলি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এদের সবার ভ্রূণেই গলবিলীয় ফুলকা, খাঁজ, লেজ এবং এক প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজ্ঞানী আর্নস্ট হেকেল এই ঘটনার উপর ভিত্তি করে তার বিখ্যাত বায়োজেনেটিক সূত্রটি দেন, যেমন ব্যক্তিজনী জনিত্রজনীকে পুনরাবৃত্ত করে। এটি হলো বায়োজেনেটিক সূত্র, যার প্রবক্তা ছিলেন বিজ্ঞানী আর্নস্ট হেকেল। অর্থাৎ যে কোনো উন্নত জীবের ভ্রূণের বিকাশ লক্ষ্য করলে তার পূর্বপুরুষদের বিবর্তনের ইতিহাস সংক্ষেপে ফুটে ওঠে। এটি প্রমাণ করে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী একটি সাধারণ পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। বন্ধুরা, বলে রাখি, আমাদের জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং প্লেলিস্টে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো। চিত্র বা রেখাচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তনের পর্যায়ক্রমটি পায়ের বা আঙুলের পরিবর্তন দেখাও। দেখো, ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটি নিচে দেখানো হলো। যেমন সবথেকে প্রাচীনতম ঘোড়া হচ্ছে ইওহিপ্পাস, এরপর মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং আধুনিক ঘোড়া হলো ইকুয়াস। দেখো, ইওহিপ্পাস অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি কার্যকরী আঙুল ছিল। মেসোহিপ্পাস 2টি পায়েই 3টি করে আঙুল ছিল এবং মাঝের আঙুলটি বড় হতে শুরু করে। মেরিচিপ্পাস 3টি আঙুল থাকলেও কেবল মাঝের তৃতীয় আঙুলটি মাটিতে ঠেকত। প্লায়োহিপ্পাস তৃতীয় আঙুলটি শক্তিশালী খুরে রূপান্তরিত এবং বাকি আঙুলগুলি লুপ্তপ্রায় হয়। ইকুয়াস কেবলমাত্র তৃতীয় আঙুলটি একক খুর হিসেবে বর্তমান, যা দ্রুত দৌড়তে সাহায্য করে। অভিব্যক্তির বিবর্তন সমর্থনে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থানগত প্রমাণটি সংক্ষেপে লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো, মেরুদণ্ডী প্রাণীদের মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং যা অভিব্যক্তির ধারাকে প্রমাণ করে। যেমন মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠযুক্ত, একটি অলিন্দ এবং একটি নিলয়। এতে কেবলমাত্র দূষিত রক্ত প্রবাহিত হয়। দূষিত রক্ত প্রবাহিত হয় বলে মাছের হৃৎপিণ্ডকে আমরা ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। উভচর অর্থাৎ ব্যাঙ 3টি প্রকোষ্ঠযুক্ত, 2টি অলিন্দ এবং একটি নিলয়। মিশ্র রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত 2 ধরনের রক্ত এখানে প্রবাহিত হয়। সরীসৃপ অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ, যেমন 2টি অলিন্দ এবং 2টি অসম্পূর্ণ নিলয়। এখানে বিশুদ্ধ এবং দূষিত রক্ত মিশ্রণ রোধের চেষ্টা দেখা যায়। পক্ষী এবং স্তন্যপায়ী সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠযুক্ত, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। এখানে সম্পূর্ণভাবে দূষিত এবং দূষিত রক্ত সম্পূর্ণ পৃথক থাকে বা পৃথকভাবে বাহিত হয়। তোমরা এটা দেখে নাও, অত্যন্ত সহজভাবে লেখা এবং সহজেই মনে থাকবে। দেখো, উপসংহারে কি লেখা আছে। এই সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ প্রমাণ করে যে সব মেরুদণ্ডী প্রাণী এক সাধারণ পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। শিম্পাঞ্জিরা কীভাবে নিজেদের রোগ নিরাময়ের জন্য ভেষজ উদ্ভিদের ব্যবহার করে। দেখো, শিম্পাঞ্জিদের মধ্যে এক ধরনের আশ্চর্য আচরণগত অভিযোজন দেখা যায়।
তারা যখন কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয় বা পেটের সমস্যায় ভোগে তখন তারা বনের অ্যাসপিলিয়া নামক ভেষজ উদ্ভিদের পাতা চিবিয়ে খায়। এই পাতা রাসায়নিক উপাদান তাদের পাকস্থলীর ক্ষতিকারক জীবাণু ও কৃমি নাশ করতে সাহায্য করে, যা তাদের উন্নত বুদ্ধিমত্তা ও আচরণগত অভিযোজনের প্রমাণ। পরের প্রশ্ন দেখো, ক্যাকটাস বা মরু উদ্ভিদের বাষ্পীভবন রোধে অঙ্গসংস্থানিক অভিযোজনগুলি আলোচনা করো। দেখো, মরুভূমির শুষ্ক পরিবেশে জল বাঁচানোর জন্য ক্যাকটাসের অভিযোজনগুলি হলো পাতার রূপান্তর, বাষ্পমোচনের হার কমানোর জন্য পাতাগুলি তীক্ষ্ণ কাঁটায় রূপান্তরিত হয়েছে। 2, পুরু কিউটিকল যুক্ত কাণ্ড ও ত্বকের ওপর মোমের মতো পুরু কিউটিকলের আস্তরণ থাকে, যা জলকে বাষ্পীভূত হতে দেয় না। নিমজ্জিত পত্ররন্ধ্র, এদের পত্ররন্ধ্রগুলি ত্বকের গভীরে লুকানো বা নিমজ্জিত অবস্থায় থাকে, যাতে প্রচ্ছেদন বা জলক্ষয় সর্বনিম্ন হয়। পরের প্রশ্ন দেখো, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি অর্থাৎ এয়ার স্যাক এবং ডানা পালকের ভূমিকা আলোচনা করো। দেখো, পায়রার 20টি ডানার বা রেমিজেস পালক এবং 12টি লেজের বা লেকটিসেস পালক থাকে, তোমরা জেনে নাও। দেখো উত্তর, বায়ুথলির ভূমিকা। পায়রার ফুসফুসের সাথে 9টি বায়ুথলি যুক্ত থাকে। এগুলি ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে এবং নিরবিচ্ছিন্ন শ্বসনে সাহায্য করে এবং দেহের আপেক্ষিক ওজন কমিয়ে শরীরকে বাতাসে ভাসিয়ে রাখতে সাহায্য করে। দেখো পালকের ভূমিকা। ডানার 20টি বড় রেমিজেস পালক ডানা ঝাপটাতে এবং লেজের 12টি রেকটিসেস পালক ওড়ার সময় দিক পরিবর্তন করতে এবং তাদের ব্রেক কষতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। প্রায় এক ভিডিওতে তোমরা সমস্ত অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। ভিডিওটি তোমরা এক্ষুনি ডাউনলোড বা কপি করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং এর বাইরে যার কোনো প্রশ্ন হবে না সেটা বলতে পারি, এবং 100% কমন পাবে এই চ্যাপ্টার থেকেই। ভিডিওটি ভালো করে ফলো করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।